হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, বলছি আমি আগের দিনে ওই স্পেস গ্রুপের ব্যাপারটা এসছিলাম। তো অবভিয়াসলি স্পেস গ্রুপ যখন আমরা বলেছিলাম, আমরা এক্সট্রা দুটো সিমেট্রি এলিমেন্ট, আগে যেমন সেন্টার অফ সিমেট্রি এবং মিরর প্লেনটা ছিল, তার সাথে আরো দুটো সিমেট্রি এলিমেন্ট, দ্যাট ইজ গ্রাইড এবং স্ক্রু, এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেগুলো আমরা ডিসক্রাইব করেছিলাম স্ক্রু এবং গ্লাইডের ক্ষেত্রে। হোয়াট আর দ্য হাউ দে অ্যারাইজ এবং তাদের কি ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমরা দেখেছি। নাও এখন আমরা যখন একটা স্পেস গ্রুপের কথা বলি, এই স্পেস গ্রুপ হচ্ছে দু রকমের হতে পারে। একটা হচ্ছে দিস ইজ স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলছি যে আপনি যদি একটু ওই মানে ফোনের যদি ক্যামেরাটাকে যদি স্ক্রিন প্রেজেন্ট হিসেবে ইউজ করতেন তাহলে মনে হয় একটু মানে লেখাগুলো একটু বেশি ক্লিয়ার আসতো। আপনি ওটা ব্যাক ক্যামেরা ইউজ করছেন না, কারণ এই গুগল মিটের সঙ্গে তো এটা অপটিমাইজড এতটা নয়। যদি স্ক্রিনটা হতো, ফোনের ক্যামেরা স্ক্রিনটা যদি রিপ্রেজেন্ট করতেন তাহলে হয়তো একটু ক্লিয়ার আসতো। আচ্ছা, আমি আজকে তোমার বেশি লেখার নেই, হ্যাঁ, খুবই আচ্ছা, অল্প আচ্ছা। লেখা, তা আমি বলছি একটুকু তুমি লেখার চেষ্টা করো। ওকে স্যার, ওকে স্যার। ওকে, তো তোমার প্রথম হচ্ছে, আমরা যদি ধরো এই স্পেস গ্রুপের ব্যাপারটা আমরা করি, স্পেস গ্রুপ ফার্স্ট হচ্ছে এইখানে যেগুলো আমরা করি, স্ক্রু অ্যাক্সিস। ফার্স্ট হচ্ছে স্ক্রু অ্যাক্সিস, দেন ইজ ইউর গ্লাইডস, আরেকটা হচ্ছে and lattice translational groups, lattice translational groups। তার মানে স্ক্রু অ্যাক্সিস, গ্লাইডস and lattice translational groups। ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপ মানে হচ্ছে 14 ব্রাবিস ল্যাটিস, 14 ব্রাবিস ল্যাটিস, যেটা আমরা জানি 7টা ক্রিস্টাল সিস্টেমের 14টা ব্রাবিস ল্যাটিস আছে। So screw axis, glides and lattice translational groups gives 157 possible symmetry arrangements, gives 157 possible symmetry arrangements, 157 possible symmetry arrangements, and these are 157 possible, these are যে এই 157টা যেটা আমরা পসিবল সিমেট্রি অ্যারেঞ্জমেন্ট পাই, এটাকে আমরা বলি নন সিমরফিক স্পেস গ্রুপ। নন সিমরফিক স্পেস গ্রুপ। নন সিমরফিক স্পেস গ্রুপ। আবার এটা একটা পসিবল, তাহলে এখানে কে কে করছে না, স্ক্রু অ্যাক্সিস, গ্লাইডস এন্ড ল্যাটিস ট্রান্সলেশন গ্রুপ, they actually combine to give 157 possible symmetry arrangements, and these are known as non-symmetric space groups. আরেকটা হচ্ছে তোমার পয়েন্ট গ্রুপস প্লাস ল্যাটিস ট্রান্সলেশন গ্রুপ। পয়েন্ট গ্রুপ মানে আমরা 32 পয়েন্ট গ্রুপস পেয়েছি, পয়েন্ট গ্রুপস প্লাস ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপস, প্লাস ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপ, তার মানে হচ্ছে 14 ব্রাবিস ল্যাটিস, 14 ব্রাবিস ল্যাটিস। So point group plus lattice translational group, that means 14 Bravis lattice. This gives point groups plus lattice translational group means 14 Bravis lattice. This gives
73 possible symmetry arrangements. This gives 73 possible symmetry arrangements. So তার মানে যে point groups are protein Brabus lattice, they combine to give point group or lattice translation groups. তার মানে যে protein Brabus lattice, they can combine to give 73 possible symmetric arrangement. এটাকে আমরা বলি symorphic space group. Symorphic space group. Now, what is the characteristic of space group? মানে space group actually কি বলে? The first হচ্ছে, this we call now the characteristic of space group. Characteristic of space group. So what actually meaning of characteristic of space group? The first point হচ্ছে the symmetry of a crystal structure is completely specified when the space group is known. The symmetry of a crystal structure is completely specified when the space group is known. The symmetry of a crystal structure is completely specified when the space group is known. This is first point. Second point হচ্ছে, the space group is characterized by Brabus lattice, by the location of point group. The space group is characterized by the Brabus lattice, comma, by the location of point group, and the symmetry elements in unit cell. সেটা আমরা দেখলাম, এক্ষুনি আমি আলাদাভাবে ক্লাসিফাই করলাম নন সিমরফিক আর সিমরফিক স্পেস গ্রুপ। তাহলে এখানে সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলছি, that is the space group is characterized by Brabus lattice, comma, by the location of point group, and the symmetry elements, by the the space group is characterized by the Brabus lattice, comma, by the location of point group and the symmetry elements in a unit cell, যেটা হচ্ছে তোমার আমাদের গ্লাইড এবং স্ক্রু যে ব্যাপারটা আমরা বলেছিলাম। The third point, this is the space group through its symmetry elements determines the space group through its symmetry elements. The space group through its symmetry elements determines the position of equivalent points within the unit cell. The space group through its symmetry elements determines the position of equivalent points within the unit cell. তার মানে আমরা যদি স্পেস গ্রুপ জানি একটা সিস্টেমের,
একটা ক্রিস্টালের স্পেস গ্রুপ যদি জানি, তাহলে within ইউনিট the সেলের মধ্যে হ্যাঁ within the the equivalent points within the unit cell, equivalent points within the unit cell. তার মানে এখানে আমরা যদি একটা স্পেস গ্রুপ ডিটারমাইন করতে পারি, then we get the idea how the atoms are arranged within the unit cell. কারণ ইউনিট সেলের ভিতরে হচ্ছে একটা স্পেস, তো সেখানে কোনখানে অ্যাটম গুলো কিভাবে আছে, দ্যাট অনলি ক্যান বি ডিটারমাইন উইথ দ্য হেল্প অফ দ্য স্পেস গ্রুপ। এবং সেটা যদি জানি, তাহলে টোটাল সিমেট্রি কি আছে উইদিন দ্য ইউনিট, অবভিয়াসলি উইদিন দ্য ইউনিট সেল, যে জন্য আমরা ইন্টারনাল সিমেট্রি এলিমেন্ট বলি, সেগুলো আমরা ডিটারমাইন করতে পারি। হ্যাঁ, আমি কিছু দেখাচ্ছি না তো এখন, আমি তো বলছি। না, আমি তো বোর্ডে তো কিছু লিখছি না, আমি যেটা বলছি সেটা লেখো, বুঝতে পেরেছো? আমি এখানে একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, মানে বৃষ্টি হচ্ছে, আজকে সবার একটু অসুবিধা হচ্ছে আর কি, বৃষ্টি হচ্ছে তো কারেন্টও নেই, লিখতে মানে মুশকিল হয়ে যাচ্ছে আজকে ক্লাসটা। ও বেশিরভাগ আচ্ছা লোকেরই আচ্ছা একটু আচ্ছা, সমস্যা হচ্ছে, মানে তাড়াতাড়ি শেষ করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, না আমি নেটওয়ার্ক সেটা একটা তো, issue, তারপরে একটা ও তারপরে আচ্ছা, ঘরে কারেন্টও নেই, মানে আমার ঘরে তো নেই, বাকি কাদের কি অবস্থা জানি না। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আর বেশিক্ষণ আমি ইয়ে করবো না, হ্যাঁ আমি ইয়ে করবো, জাস্ট মানে 1 মিনিট পড়াটা হোল্ড যখন করবে। পড়ান একটু তাড়াতাড়ি শেষ করে দিলে ভালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আমাদের তাহলে মেইন ব্যাপারটা হচ্ছিল এটা, যে আমরা অ্যাকচুয়ালি স্পেস গ্রুপ কি বলতে চাইছে সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, যে আমরা স্পেস গ্রুপ আলটিমেটলি থ্রু ইটস সিমেট্রি এলিমেন্টস ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্টস উইদিন দ্য ইউনিট সেল। তার মানে আমাদের ইউনিট সেলের মধ্যে অ্যাটমস গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, দ্যাট উই ক্যান ডিটারমাইন। এবং সেটাকে ডিটারমাইন করতে গেলে ইউনিট সাম সিমেট্রি এলিমেন্ট, এবং সেই সিমেট্রি এলিমেন্টস গুলো হচ্ছে গ্লাইড এন্ড স্ক্রু, which will enable to help, which will enable to fix the position of the unit cell within the to fix the position of the atoms within the unit cell. So these are the 3 points যেগুলো আমরা বললাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বলে রাখি, সেটা হচ্ছে প্রথম থেকে আমি বলছি যে পয়েন্ট গ্রুপ যখন আমি বলেছিলাম, তখন বলেছিলাম আমি হচ্ছে এক্সটার্নাল সিমেট্রি এলিমেন্ট, আবার যখন আমি স্পেস গ্রুপ বলছি তখন আমি বলছি ইন্টারনাল সিমেট্রি। কেন সেটা? সেটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা দিই, সাপোজ আমার অ্যাকচুয়ালি ক্রিস্টালে ধরো তোমার 2-1 স্ক্রু এই সিমেট্রি এলিমেন্টটা আছে, 2-1 স্ক্রু সিমেট্রি এলিমেন্ট আছে। তো 2-1 স্ক্রু মানে কি না, টু-ফোল্ড রোটেশন and half translation along the rotation axis, along the two-fold rotation and half translation along the rotation axis. তো এইখানে two-fold rotation and half translation along the rotation axis এটা কিন্তু তোমার আছে। তার মানে কি হয়, ধরো আমি দুটো প্লেন অফ অ্যাটমস, আমি ধরো দুটো প্লেন অফ অ্যাটমস আছে, this is one plane of atoms and there is another plane of atoms. So these are connected by actually 2-1 screw, এটা 2-1 screw দেয়া আছে। আচ্ছা, এখন যদি আমি ধরো two-fold operation করাই, so this plane will come here and this plane will come here. তো
এই যে আমরা বলেছি হাফ টু ফোল্ড রোটেশন অ্যান্ড হাফ ট্রান্সলেশন, টু ফোল্ড রোটেশন অ্যান্ড হাফ ট্রান্সলেশন অ্যালং দ্য রোটেশন অ্যাক্স। হাফ ট্রান্সলেশন মানে কি? হাফ ট্রান্সলেশন মানে হচ্ছে যেদিকে তোমার ট্রান্সলেশন হচ্ছে, যেদিকে আমি মানে দিস ইজ দ্য স্ক্রু অপারেশন করছি, ইউ আর গিভিং দ্য স্ক্রু অপারেশন লাইক দিস, সো দিস plane of atoms comes there, this plane of atoms comes there, so they should exactly match যদি এটা টু ফোল্ড হয়। কিন্তু এটা যদি 2-1 স্ক্রু হয় তাহলে কি হবে? দে উইল নট এক্স্যাক্টলি ম্যাচ। তাহলে কি হবে? টু ফোল্ড অপারেশন করার পরে then you have to give a half translation along the rotation axis. The half translation মানে হচ্ছে কি, না যদি ল্যাটিস কনস্ট্যান্ট a হয় তার হাফ অফ a ট্রান্সলেশন তোমাকে করতে হবে along the rotation axis, তবে এই প্লেনের সমস্ত অ্যাটমকে এই প্লেনের অ্যাটমকে ম্যাচ করাতে পারবে। আদারওয়াইজ there will be a mismatch of half a যদি আমি শুধু টু ফোল্ড রোটেশন করে রেখে। সুতরাং এই যে হাফ এ একটা ল্যাটিস কনস্ট্যান্ট কত হয়? একটা ক্রিস্টালের ল্যাটিস কনস্ট্যান্ট ধরো অফ দ্য অর্ডার অফ 3 আর্মস্ট্রং, তার হাফ যখন আমি নেব, দিস শুড বি হাফ অফ 3 আর্মস্ট্রং, দিস শুড বি ইকুয়াল টু 1.5 আর্মস্ট্রং। সো ইন দ্য নেকেড আই যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হবে যে এই প্লেনে যে অ্যাটমস গুলো আছে আর এই প্লেনে যে অ্যাটমস গুলো আছে, দে হ্যাভ এক্স্যাক্টলি ম্যাচড উইথ ইচ আদার। তারা মনে হবে টু ফোল্ড করার পর, কারণ you will not be able to detect such a small mismatch of 1.5 angstrom. কিন্তু actual symmetry যদি আমরা ধরি, because here it is the involvement of 2-1 screw. When there is a involvement of 2-1 screw, তার মানে after the rotation, after the two-fold rotation, you have to make a translation of half of lattice constant along the rotation axis. Then these atoms will match with this atom. সুতরাং সেই কারণেই এইখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে টু ফোল্ড রোটেশন দিস ইজ অ্যান এক্সটার্নাল সিমেট্রি এলিমেন্ট। আমার অ্যাপারেন্টলি মনে হবে যে আমার এই সিমেট্রিটা আছে, কিন্তু যদি ধরো এইরকম একটা সিমেট্রি থাকে 2-1 স্ক্রু, then it will not be able to identify. তো সেই কারণে 2-1 স্ক্রু যেটা, this actually is the internal symmetry element. তাহলে এখন প্রশ্ন হচ্ছে, so this সেই জন্য আমরা বললাম যে পয়েন্ট গ্রুপস যেটা, so these point groups actually are based on external symmetry elements, or your space groups are based on internal symmetry elements. So this example actually show that how you can identify, actually how you can identify with the help of the internal symmetry element that we call the 2-1 screw. তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে স্মল মিসম্যাচ অফ 1.5 আর্মস্ট্রং যেটা হলো, বা আফটার দ্য ট্রান্সলেশন 1.5 আর্মস্ট্রং ডিসপ্লেসমেন্ট করলে তবেই এই প্লেনে অ্যাটম ওই প্লেনে অ্যাটমের সাথে ম্যাচ করবে। এইটাকে আইডেন্টিফাই করব কিভাবে? না, this can be only identified by X-ray diffraction. So X-ray diffraction যখন আমরা করি, এখানে লেখো যে however it may be point out that X-ray diffraction can easily detect. However it may be pointed out that X-ray diffraction can easily detect screw axis or glide. তার মানে এরকম যদি স্ক্রু অ্যাক্সিস থাকে বা গ্লাইড থাকে, গ্লাইড হলে কি হয় আমরা দেখেছিলাম আগের দিনে, গ্লাইড হলে একটা তোমার মিরর প্লেন থাকবে, তো একটা মোটিভকে you just reflect and then you translate along this axis, a axis
by a by 2 along the b axis by b by 2 like this. এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে খুবই কম, a by 2 b by 2। সুতরাং এই যে গ্লাইডের ক্ষেত্রেও যে ডিসপ্লেসমেন্টটা হয় টু ম্যাচ ওয়ান অ্যাটম উইথ রেসপেক্ট টু দ্য আদার। সো এইখান থেকে মনে রাখতে হবে, however it may be pointed out that X-ray diffraction can easily detect screw axis or a light plane. স্যার বলছি ইন্টারনাল না এক্সটার্নাল হ্যাঁ, সিমেট্রি, ওটা ফোল্ড দিয়ে কি করে বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। সেটাই তোমাকে বললাম। ধরো তোমার 2-1 স্ক্রু আছে একটা ক্রিস্টালের সিমেট্রি, হ্যাঁ, তো আমি 2-1 স্ক্রু ডিটেক্ট করতে গেলে কি করতে হবে? তোমাকে ফার্স্ট 2 ফোল্ড করতে হবে, 2 ফোল্ড অপারেশনটা করতে হবে, তারপরে হাফ ট্রান্সলেশন করতে হবে অ্যালং দ্য স্ক্রু অ্যাক্সিস, তাই না? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ, তো আমি যখনই ধরো আমি যখনই ধরো 2 ফোল্ড অপারেশনটা করলাম, তখনই তোমার মনে হবে যে একটা প্লেনের সমস্ত অ্যাটম আরেকটা প্লেনের অ্যাটমের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে। কারণ দ্য মিসম্যাচ যেটা হবে দ্যাট ইজ অফ দ্য অর্ডার অফ, সেটা আমি বললাম, অফ দ্য অর্ডার অফ হাফ 1.5 আর্মস্ট্রং, এরকম অর্ডার মিসম্যাচ। তা আমরা যদি নেকেড আই ইভেন বাই এ পাওয়ারফুল মাইক্রোস্কোপও আমরা যদি দেখি, তাহলে মনে হবে যে এই অ্যাটম গুলো, এই প্লেনের সমস্ত অ্যাটম গুলো ওই 2 ফোল্ড অপারেশনের পরে ম্যাচ করে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাচ করেনি। দে আর মিসম্যাচড বাই দিস অ্যামাউন্ট, দ্যাট ইজ ইয়োর 1.5 আর্মস্ট্রং। সেটাকে তুমি তো খালি চোখে বা পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে ডিটেক্ট করতে পারবে না। দ্যাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অনলি থ্রু এক্স-রে ডিফ্রাকশন, সেটাই আমি বলছি এখানে। তো কিন্তু 2 ফোল্ড তার মানে কি করছে? 2 ফোল্ড তার মানে বলছে যে তোমার যদি ধরো এইরকম হয় যে 2 ফোল্ড অপারেশনের পরে একটা অ্যাটম একটা প্লেনের অ্যাটম আরেকটা প্লেনের অ্যাটমের সাথে যদি এক্স্যাক্টলি ম্যাচ করে যায়, then 2 fold is valid. But if there is a 2-1 screw axis there is present, 2-1 screw present, so that will not that cannot be manifested by only 2 fold. Then you have to bring the half translation along the screw axis to match this. So then সেটা করবে কি? সেটা করবে ওই screw axis. So screw axis সেই কারণে আমরা বলছি that is the internal symmetry element that cannot be identified by the naked eye or by powerful microscope. That can be only identified by X-ray diffraction. So সেটাই বলছি। However, it may be তাহলে বলছি হ্যাঁ, এক্সটার্নাল বা ইন্টারনাল কারো ক্ষেত্রে তাহলে তো মাইক্রোস্কোপ দিয়ে মানে দেখা যাচ্ছে না, তাই তো? এক্সটার্নাল ক্ষেত্রে মানে তুমি খালি চোখে বা এক্সটার্নাল মাইক্রোস্কোপ দিয়ে শুধু এইটুকু বলতে পারো যে হ্যাঁ, ওই এই একটা প্লেন যেন আরেকটা প্লেনের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে গেল, হ্যাঁ, কিন্তু there is a mismatch of the atoms there by that factor, half of 1.5 মানে half of a মানে 1.5 আর্মস্ট্রং 3 আর্মস্ট্রং যদি ল্যাটিস কনস্ট্যান্ট ধরি আমরা, তাহলে এই যে মিসম্যাচটা সেটা তো আইডেন্টিফাই করতে পারবে না। 2 ফোল্ড শুধু আইডেন্টিফাই করবে কি? হ্যাঁ হ্যালো, হাফ ট্রান্সলেশন অপারেশনটা কিরকম হয় আরেকবার একটু বলে দেন। দ্যাট ইজ, আমি তোমাকে বললাম যে ধরো 2-1 স্ক্রু যদি থাকে, 2-1 স্ক্রু, তাহলে ইউ হ্যাভ টু এইভাবে যখন ধরো স্ক্রু অপারেশন করবে তখন কি হবে, দ্যার ইজ এ 2 ফোল্ড 2-1 স্ক্রু যদি হয় 2 ফোল্ড রোটেশন হলো, ফার্স্ট 2 ফোল্ড রোটেশন, and there is a translation along the x axis। তার মানে এই দিকের অ্যাটমস গুলোকে এই দিকে আনলাম, আনার পরে যদি আমি হাফ ট্রান্সলেশন করি along this axis, along this screw axis, তবেই there will be a matching of these atoms with this atom। So সেটাই বলার উদ্দেশ্য। তার মানে আমার ইউনিট সেলে সেইভাবে অ্যাটম থাকতে পারে, জাস্ট আমি 2 fold অপারেশন করলাম, it will not match, it will match only after if you translate it by half of lattice constant along that particular axis। So that is the thing, that এই যে small mismatch that can be only identified by X-ray diffraction। So সেই জন্য আমি বললাম, however it may be pointed out that X-ray diffraction can easily detect screw axis or a glide plane, since the X-ray wavelength that আমরা জানি that is of the order of some Armstrong। So obviously X-ray will be identified
সুতরাং এই যে স্মল যে তোমার মিসম্যাচ, that only can be identified through the X-ray diffraction because the X-ray wavelength is of that order. So that is the thing. সেই কারণে আমরা internal or external symmetry আমরা বলি। তো যেহেতু তোমাদের আজকে তোমার এই ঝড় জল এইসব হচ্ছে, তো সেই কারণে তোমাদের আমি এইখানে আমি আজকে শেষ করছি। তো আমি তোমাদের নেক্সট এই চ্যাপ্টারটা অলমোস্ট প্রায় শেষ হয়েছে। এই স্পেস গ্রুপের দু একটা আমি রিপ্রেজেন্টেশন আমি বলে, একটা পার্টিকুলার সিস্টেম, মনোক্লিনিক সিস্টেমে তোমার 13 স্পেস গ্রুপস আর অ্যাভেলেবল ফর মনোক্লিনিক সিস্টেম। কিভাবে 13টা স্পেস গ্রুপ আছে মনোক্লিনিক সিস্টেমে সেটা দেখানো, এবং টোটাল বিভিন্ন সিস্টেমে কটা ধরো ট্রাইক্লিনিকের ক্ষেত্রে কটা, মনোক্লিনিকের ক্ষেত্রে কটা, মনোক্লিনিক বললাম 13টা, অর্থোরোমিকের ক্ষেত্রে কটা স্পেস গ্রুপ, এরকম করে করে টোটাল স্পেস গ্রুপ প্রত্যেকটা ক্ষেত্রে দেখাবো না, আমি শুধু মনোক্লিনিকের ক্ষেত্রে কিভাবে 13টা স্পেস গ্রুপ আসছে সেটা দেখাবো। এই টোটাল করলে ইউ গেট 230 space group for the 7 crystal system. So ultimately you will get the 230 space groups actually, which is the ultimate, মানে যেটা দিলে যেটা তুমি জানলে you can easily find it out একটা ক্রিস্টালের মধ্যে কি কি সিমেট্রি, ক্রিস্টাল সিস্টেমের মধ্যে কি কি সিমেট্রি লুকিয়ে আছে, that you can identify. এটার পরে আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা থাকবে, দ্যাট ইজ ইয়োর স্যার দিস ইজ স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছি স্যার বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার এক্সাম কবে হবে স্যার? আমাদের এখনো ডেটটা অ্যানাউন্স হয়নি। এটা সব তাড়াতাড়ি হবে। এটা আমাদের এখন আমাদের ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট সেমিস্টারে ক্লাস চলবে আপ টু 14th তোমার ফেব্রুয়ারি। তো 14th ফেব্রুয়ারি যদি তোমার পর্যন্ত ক্লাস হয়, so there should be some gap for the first semester exam. তো সেটা এখনো আমাদের অ্যানাউন্স করা হয়নি, শীঘ্রই ওটা অ্যানাউন্স হবে। ওকে স্যার বলছি স্যার সেটাও এখনো ফাইনাল নয়। পরিস্থিতি বুঝে সেটা হবে, সেটাও জানানো হবে। স্যার এই যে স্পেস গ্রুপ গুলোর যে রিপ্রেজেন্টেশন করা হবে, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে হবে, ডিপেন্ড করে? সেই সিস্টেমে কি সিমেট্রি এলিমেন্ট আছে তার উপর নির্ভর করে হবে। আচ্ছা, ধরো একটা স্পেস গ্রুপ এরকম, এটা হচ্ছে P2, এটা হচ্ছে প্রিমিটিভ ল্যাটিস আর টু ফোল্ড রোটেশন, তার মানে পয়েন্ট গ্রুপ ল্যাটিস ট্রান্সিশনাল গ্রুপের সাথে কম্বাইন করেছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে তো এটাকে আমরা বলি সিমরফিক স্পেস গ্রুপ। এটা P2। এইখানে এই ল্যাটিস আর এই সিমেট্রি এলিমেন্ট মানে টু ফোল্ড এর উপর ডিপেন্ড করে এটা হবে। আবার যদি তোমার এটা থাকে P21, তখন এই স্ক্রু সিমেট্রি, এই স্ক্রু অ্যাক্সিস আর এই ল্যাটিসের উপর ডিপেন্ড করে হবে। এই ল্যাটিসের বদলে যদি সি ফেস সেন্টার ল্যাটিস থাকে, তাহলে it should be C21, তো সেটা তার উপর নির্ভর করে হবে। আচ্ছা, মানে আমরা ল্যাটিসের উপরও ডিপেন্ড করছে এটা তাহলে? সেই জন্য আমরা প্রথমে স্পেস গ্রুপটা করলাম না, যে দুটো ব্যাপার করলাম, একটা হচ্ছে সিমরফিক স্পেস গ্রুপ আর একটা হচ্ছে নন সিমরফিক স্পেস গ্রুপ। নন সিমরফিক স্পেস গ্রুপে আমরা বললাম ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপস, স্ক্রু অ্যাক্সিস প্লাস গ্লাইড প্লাস ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপ। এটা দিচ্ছে 157 পসিবল সিমেট্রি অ্যারেঞ্জমেন্ট। আর আরেকটা হচ্ছে তোমার পয়েন্ট গ্রুপ প্লাস ল্যাটিস ট্রান্সলেশনাল গ্রুপ, মানে 14 Bravais ল্যাটিস। This will give you
Okay, sir. 30টা হলে তার মানে 73 পসিবল সিমেট্রি। এই যে এটাকে বলি নন সিমরফিক এক্সাম্পল হচ্ছে এটা C21, আর হুম, সিমরফিক স্পেস গ্রুপের এক্সাম্পল হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তো নেক্সট ডে এটা করে আমি তোমাদের একটা পাঠিয়ে দেবো, বা তোমার লাউ ইকুয়েশন একটা ক্যালকুলেশন আছে, বেশ বড় ক্যালকুলেশন। হ্যাঁ, ওই অত বড় ডেরিভেশন এইখানে করা এমনিতে তোমাদের এইগুলো লেখা অসুবিধা হচ্ছে এই করতে, তো ওটা আমি পাঠিয়ে দেবো। ইউ জাস্ট সি দ্যাট। হ্যাঁ, লাউ ইকুয়েশন সেখান থেকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস কে ইন্ট্রোডিউস করবো, ব্র্যাগ ডিফ্রাকশন কে এক্সপ্লেন করবো ইন টার্মস অফ রেসিপ্রোকাল ল্যাটিস। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইখান থেকে, দ্যাট ইজ লাউ ইকুয়েশন থেকে আমরা পাবো যে ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ উই কল দ্য স্ট্রাকচার ফ্যাক্টর। এটা ওই পরের চ্যাপ্টারে আছে ওগুলো। স্ট্রাকচার ফ্যাক্টর, স্ট্রাকচার ফ্যাক্টর, ফ্যাক্টর, স্ট্রাকচার ফ্যাক্টর। ওকে ওকে, স্ট্রাকচার ফ্যাক্টর। স্ট্রাকচার ফ্যাক্টর, তো স্ট্রাকচার ফ্যাক্টর লাউ ইকুয়েশনের মধ্যে লুকিয়ে আছে। এখন একটা ব্র্যাগ ডিফ্রাকশন হয়ে গেলে স্ক্যাটার্ড ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে কি জিরো হবে, so that will also that also controlled by that structure factor. কতগুলো স্পেসিফিক এক্সাম্পল সিম্পল কিউবিক কি বা তোমার এফসিসি কি বা বিসিসি ল্যাটিসের জন্য আমরা দেখতে পারি what is the condition of systematic absence, মানে ব্র্যাগ ডিফ্রাকশন যদি এফসিসি ক্রিস্টাল হয় তাহলে কিন্তু সব প্লেন থেকে তুমি পাবে না ডিফ্রাকশন, কিছু কিছু প্লেন বাদ হয়ে যায়। সেইগুলো কে ডিটারমাইন করে না স্ট্রাকচার ফ্যাক্টর, কোন কোন প্লেন গুলো থাকবে আর কোন কোন প্লেন গুলো থাকবে। আবার যখন বিসিসি দিয়ে যাবো তখন একরকম হবে, যখন হেক্সাগোনালে যাবো আরেক রকম। তেমনি আবার আমরা যে ইন্টারপ্লেনার স্পেসিংসটা করি, ইন্টারপ্লেনার স্পেসিং, ওই যে এটা আমি প্রথমেই বলেছিলাম তোমাদের, ডিএইচকেএল ইকুয়াল 1/√, আমরা কিউবিক সিস্টেম হলে খুব সিম্পলিফাই হতে আমরা লিখি a/√h² + k² + l²। আর যদি কিউবিক না হয়, যদি ধরো অর্থনমিক হয়, তাহলে আমরা করি কি 1/√h² + k² / b² + l²/c। কিন্তু এই যে ইন্টারপ্লেনার স্পেসিং এর যে ফর্মুলাটা, এটা আমরা শুধু অর্থোগোনাল অ্যাক্সিস সিস্টেম, যাদের আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি, তাদের ক্ষেত্রে আছে। কিন্তু যাদের নন অর্থোগোনাল অ্যাক্সিস সিস্টেম, তাদের ক্ষেত্রে we have to come through the reciprocal lattice vector. Reciprocal lattice vector থেকে আমরা একটা জেনারেল ইন্টারপ্লেনার স্পেসিং আমরা এক্সপ্রেশন পাই। সেই এক্সপ্রেশনে এবারে বিভিন্ন কন্ডিশন, ওখান থেকে আমি কিউবিকে যেতে পারি, ওখান থেকে আমি ট্রাইক্লিনিকে যেতে পারি, ওখানে আমরা মনোক্লিনিকে যেতে পারি, অর্থোনমিকে যেতে পারি। সুতরাং স্পেসিফিক কন্ডিশনটা আমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে, and you can reach the corresponding interplanar spacing. ওইখান থেকে আমরা সমস্ত ইন্টারপ্লেনার স্পেসিং আমরা পেতে পারি। ওকে, ঠিক আছে। আমি আজকে আর তোমাদের করলাম না, আর তোমাদের সবাইকে এর পুজোর আগে হ্যাপি সরস্বতী পুজো, সবার ভালো কাটুক। হ্যাঁ, করে আমি আজকে শেষ করলাম। আর ওই যেরকম তোমরা অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দাও, আমাকে পাঠিয়ে দেবো। ওকে।